So if you can tell us more about your growing up years. You are the face of the student movement and the voice of the youth in Bangladesh. Can you tell us more about your growing up years and what really motivated you to enter, this whole sphere of taking up causes of people? আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানের আসলে অনেকগুলা ফেজ ছিল, কোনো একক নেতৃত্ব ছিল না। এবং নেতৃত্বের মধ্যে আমি অন্যতম, এইভাবে আমি নিজেকে দেখি। আমি আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই, ঢাকা শহরেই, এবং আমার ফ্যামিলিও পলিটিক্সের সাথে যুক্ত ছিল, বাট আমি কোনো পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না। এবং আমি স্কুল কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2016-17 সেশনে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হওয়া। ছাত্র রাজনীতি বলতে আমরা ছাত্র আন্দোলন কি বুঝতাম, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, রোড সেফটি মুভমেন্ট এবং ডাকসু ইলেকশন, সেখানে আমার পার্টিসিপেশন হয়। এই ইভেন্টগুলোর মধ্য দিয়ে আমি ছাত্র আন্দোলনে পুরোপুরি যুক্ত হই। এরপরে আমাদের একটি স্টাডি সার্কেল হয় এবং আমরা বিভিন্ন আন্দোলন অ্যাক্টিভিজমের মাধ্যমে নিজের একটা ছাত্র সংগঠন করি, নতুন নির্দলীয় ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোর্স নামে, গণতান্ত্রিক ছাত্র শক্তি। এবং পরবর্তীতে 2024 সালে যখন এই আন্দোলনটা শুরু হয়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এন্টি ডিসক্রিমিনেটরি স্টুডেন্ট মুভমেন্ট, এই ব্যানারে আরো সাধারণ শিক্ষার্থী সহ আমাদের এই আন্দোলনটা শুরু হয় এবং যেটা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের রূপ নেয়। What were the challenges जब आपने when you started July uprising movement? What were the challenges also? Everybody knows the success of the revolution, but what were the challenges while you were in the whole process for transformation and the freedom that we're talking of? বাংলাদেশ যেহেতু একটা অথরিটেরিয়ান রেজিমে ছিল গত 15 বছর, একটা ফ্যাসিস্ট সরকার সেখানে ছিল, যেখানে মানুষের মত প্রকাশের কোনো অধিকার ছিল না, তার ডেমোক্রেটিক রাইটস গুলো ছিল না, মানুষ ভোট দিতে পারে নাই, ভোট রিগিং হয়েছে, গুমের মতো ঘটনা ঘটছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল হয়েছে। ফলে যে কোনো ন্যায্য আন্দোলন নিয়ে কথা বলতে গেলেই সরকারি বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে দমন পীড়ন করা হতো। আমরা আন্দোলনের শুরুতে এই বিষয়গুলোতে সচেতন ছিলাম, কিন্তু আন্দোলনটা প্রথমে খুবই অরাজনৈতিক একটি কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, যেটার যৌক্তিকতা মানুষের মধ্যে অলরেডি ছিল। 2018 সালে এই ইস্যুতে আন্দোলন হয়েছিল এবং যখন কোর্টের মাধ্যমে এই কোটাটাকে আবার ফিরিয়ে আনা হয়, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ হয়। তো স্বাভাবিকভাবে আমরা আন্দোলন শুরু করি। প্রথম দিকে তেমন বাধা ছিল না, বাট আন্দোলনের দাবিও মানা হচ্ছিল না। এবং একটা পর্যায়ে যখন আন্দোলন বেগবান হয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেয়, ঢাকা শহরের মানুষ, সাধারণ মানুষরাও সমর্থন দেয়, তখন ছাত্রলীগ, সরকার দলীয় যে ছাত্র সংগঠন, তারা এই আন্দোলনে দমন পীড়ন শুরু করে, নির্যাতন শুরু করে এবং প্রথম আক্রমণ করে মেয়েদেরকে, যেহেতু মেয়েরাই আন্দোলনের লিডিং পজিশনে ছিল, সম্মুখ সারিতে ছিল, মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয় এবং পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়। এবং একটা পর্যায়ে যখন এই হামলার প্রতিবাদে, এই নির্যাতনের প্রতিবাদে আবারও মিছিল নামে, তখন গুলি চালায় পুলিশ এবং সেই গুলিতে আবু সাইদ সহ, ওয়াসিম সহ অনেকেই শহীদ হন। এবং আমরা কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম ঘোষণা দিই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে, মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসে এবং শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী সেই গুলি চালায় এবং শিক্ষার্থীরা নিরস্ত্রভাবে সেই গুলির সম্মুখে, অস্ত্রের সম্মুখে তাদেরকে লড়াই করতে হয়েছে। হাজারো মানুষ এটার জন্য জীবন দিতে হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে। আমরা যারা আন্দোলন নেতৃত্ব পর্যায়ে ছিলাম, আমাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে, আমাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে। আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল, গুম করে নির্যাতন করেছিল। পরবর্তীতে আমরা যখন হাসপাতালে ভর্তি, হাসপাতালে আমাদের ট্রিটমেন্টে বাধা দিয়েছে।
এবং পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়া হয়, সেইখানে 6 দিন রাখা হয়, নির্যাতনের মুখে আমাদেরকে আন্দোলনের সমাপ্তি স্টেটমেন্ট দেওয়া হয়। এবং তারপরেও যখন মানুষ আন্দোলন করতেছিল, রাস্তায় নামতেছিল, আবার আমরা যখন বের হয়েছি, আমরা তখন আমাদের আর কোনো উপায় ছিল না, যে এই সরকারকে কোনোভাবে মানার আর সুযোগ ছিল না, যে এই সরকার নির্বিচারে গুলি চালিয়েছে, তার জনগণের উপরে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। ফলে বিচার, জাস্টিস এবং রিফর্মের জন্য আমরা ঘোষণা দিয়েছি যে এই সরকার আর থাকতে পারবে না। আমরা শেখ হাসিনা রেজিগনেশন 1 পয়েন্ট ডিমান্ডে আমরা চলে যাই এবং আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির অঙ্গীকার নিই। I want to know more about how did you choose to call Dr. Yunus? What kind of thinking went behind in asking him to, lead from the front? Were you the person who made the call to Dr. Yunus when he was in Paris? And now, how do you see you've been in the interim government? How was the experience? আমরা যখন আমরা এক দফার ঘোষণা দেই, এবং যেটা তখন অসহযোগ আন্দোলন চলতেছিল, তো তখন থেকেই আমাদের যে এই শেখ হাসিনার সরকারের পরবর্তীতে কি হবে, এবং যেহেতু কোনো রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছিল না, প্ল্যাটফর্ম ছিল না, ছাত্ররাই বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এটা নেতৃত্ব ছিল এবং সারা দেশের মানুষ তাদের নেতৃত্বেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। ফলে তখন থেকে আমরা 2-3 তারিখ থেকে 3-4 তারিখ থেকে আমরা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ শুরু করি। আমাদের পক্ষ থেকে আসিফ মাহমুদ, যে এখন স্পোর্টস অ্যাডভাইজার, সে যোগাযোগ প্রথম করে, এবং 5 তারিখে সরকার পতনের পরে তখন সরকার গঠন করা লাগবে, এই দায়িত্বটা আমাদের উপরে আসে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলি, আমরা ন্যাশনাল গভর্নমেন্ট করার ট্রাই করি, প্রস্তাব দেই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকের সাথে রাজি হয় না। দেন আমরা এমন একজন ফিগার খুঁজতেছিলাম যার নেতৃত্ব সবাই মেনে নিবে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সেই ধরনের একজন ব্যক্তি যার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, দেশের এই সময় অর্থনৈতিক সংকটে তার আমাদের প্রজ্ঞা জ্ঞান আমাদের কাজে লাগবে, এবং দেশের ভিতরেও তার গ্রহণযোগ্যতা আছে, এবং ফ্যাসিস্ট রেজিমও যেহেতু নির্যাতিত হয়েছেন, ফলে সার্বিকভাবে ডক্টর ইউনূসকে আমাদের কাছে মনে হয়েছে ক্রেডিবল, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড হবে এই সময় সর্বজনের কাছে। তখন আমরা ডক্টর ইউনূসকে রিকোয়েস্ট করি, উনি প্রথমে রাজি হন না, উনি বলেন উনি পলিটিক্সের লোক না, বাট আমরা দেশের পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করি যে ওনাকে এই সময় দেশে অবশ্যই দরকার, এবং তিনি একটা সময় রাজি হন, এবং উনি 8 তারিখে ফিরেন এবং সেদিন সরকার গঠিত হয়। আর আমরা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমরা 2 জন এবং পরবর্তী 1 জন সরকারের সাথে যুক্ত হই, যে সরকারকে লেজিটিমেসি দেওয়ার জন্য, যেটা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে এবং কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম। গত 7 মাস একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, পুলিশ যেহেতু পুরোপুরি কলাপস করেছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ ছিল, এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন, নানা ডিমান্ড নিয়ে নানা ধরনের দাবি দেওয়া আন্দোলন তৈরি হয়েছিল। বাট পরিস্থিতি ট্যাকেল দেওয়া গিয়েছে, যদিও অফিসিয়ালদের মধ্যে, ব্যুরোক্রেটদের মধ্যে পুলিশের প্রচুর আগের রেজিমের লোকরা রয়ে গেছে এখনো, এবং আগের প্রশাসনকে এখনো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব হয়নি। তারপর আমি বলবো যে সরকার অনেকখানি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছে, ডক্টর ইউনূস তার সেই নিয়ন্ত্রণ গভর্নমেন্টের উপরে নিতে পেরেছে, এবং দেশের মানুষ তার প্রতি এখন একটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে। বাট ফেব্রুয়ারি মাসে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে স্টুডেন্টরা একটা নিউ পলিটিক্যাল পার্টির ইনিশিয়েটিভ নিচ্ছে, যেহেতু এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো রিফর্মের আইডিয়া থেকে সরে যাচ্ছে, এবং স্টুডেন্টদের মনে হয়েছে যে নিউ একটা পলিটিক্যাল ফোর্স দরকার, ইউথ বেসড পার্টি দরকার, এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সরকারের ভিতর থেকে বাইরে আমার রোল প্লে করার সুযোগ বেশি, বাইরে প্রয়োজনীয়তা বেশি, সেই জায়গা থেকে আমি সরকার ছেড়ে দলের দায়িত্ব গ্রহণ করি। So the interim government's stance was that the transition into the election process is important. How committed is your party now to hold elections as soon as possible? And what do you think is now the roadmap? And how soon can we expect Bangladesh to go into elections? Are we ready? যখন সরকারটা গঠিত হয়, আমরা তখনও বলেছি যে এই সরকার
কেবলই কোনো তত্ত্বাবধায়ক সরকার না, যে একটা ইন্টারিম পিরিয়ডে একটা তত্ত্বাবধায়ক সরকার আসে যে ইলেকশন কন্ডাক্ট করে। এই সরকারটা গঠিত হয়েছে একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে। সংবিধান মানে এটার প্রেসিডেন্ট উদাহরণও ছিল না বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের সরকারে। সো এই গণ অভ্যুত্থানের কিছু কমিটমেন্ট আছে যেটাই সরকার পালন করতে দায়বদ্ধ। সেই প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠিত হয়েছিল। সেটা ছিল বিচার, যারা জুলাই গণহত্যার সাথে, এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তাদের বিচারের আওতায় আনা, সেই বিচারটাকে দৃশ্যমান করা এবং বিচারটার রোডম্যাপটা দেওয়া। অ্যান্ড দেন হচ্ছে রিফর্ম, যে আমরা তো আসলে চেঞ্জ চেয়েছি, আমরা কোনো ব্যক্তির পরিবর্তন বা পাওয়ারটার শুধু এক দল থেকে আরেক দলে ট্রান্সফার হবে সেটা চাই নাই, বরং আমরা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা পলিটিক্সের চেঞ্জ হবে, কনস্টিটিউশনের চেঞ্জ হবে, আমাদের অর্থনৈতিক চেঞ্জ হবে। তো সেই জায়গা থেকে সরকার রিফর্ম কমিশন করেছে, আমরা রিফর্ম কমিশনগুলোর সাথে কাজ করছি। সো অবশ্যই নির্বাচনের আগে রিফর্মগুলোর বাস্তবায়ন এবং রোডম্যাপ হতে হবে। আমাদের দলীয় অবস্থান হচ্ছে, আমরা সামনের গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, যেটার মাধ্যমে আমরা আইনসভা গণপরিষদ একই সাথে সে ফাংশন করবে এবং একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কারগুলো সেখানে করা সম্ভব হবে, যদিও বিএনপি সহ কিছু পার্টি সেটার বিরোধিতা করতেছে। তো আমরা মনে করি যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, আমরা এটাকে প্রাথমিকভাবে সমর্থন করেছি, কিন্তু এই ইলেকশনের আগে অবশ্যই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলা স্পষ্ট করতে হবে। জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেটার বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের পরিবর্তন বা সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন আমাদের আর প্রত্যাশা পূরণ করবে না, এবং সেখানে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। So when elections take place, from your party, are you the face for the post of the Prime Minister? Are you also looking at more engagement of other youth leaders? But of course, the party needs a face. আমরা এখন পার্টি অর্গানাইজ করতে মনোযোগ হচ্ছি। পার্টি আমরা এখন অর্গানাইজ করতেছি, আমাদের পার্টি রেজিস্ট্রেশন লাগবে, এবং আমরা যে ডিমান্ডগুলো নিয়ে কথা বলছি, আমাদের 3টা এজেন্ডা, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, আমরা সেটার জনমত তৈরি করছি বা মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করছি। সো আমরা সেই ইলেকশনের ব্যাপারে আমাদের ক্যান্ডিডেটস কে হবে, প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট কে হবে, আমরা এখন এটা ফিক্সড করছি না, এবং আমরা আরো বেশি মানুষকে এঙ্গেজ করার চেষ্টা করতেছি পার্টিতে। আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে অ্যাডভাইজারি রোলে নিয়ে আসা, বা উইমেনদেরকে আরো বেশি যুক্ত করা, মাইনরিটিসকে আমাদের পার্টির সাথে আরো যুক্ত করা, সেই এজেন্ডাগুলো আমাদেরকে ইস্তেহারে যুক্ত করা। তো আমরা এখন পার্টি ফরমেশনে বেশি এফোর্ট এবং মনোযোগ দিচ্ছি। ইলেকশনের সময় আমরা সেটা ঠিক করবো যে আমাদের ক্যান্ডিডেটস কারা হবে, প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট কারা হবে, কে হবেন। And what role in that scenario do you see of Dr. Yunus, who's been a mentor, a guide for this entire revolution? How would you personally wish him to lead, even in coming years, in which aspect, in which role? আমরা ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা করি যে উনি সংস্কার কার্যক্রমগুলো সঠিকভাবে করবেন, বিচারের কার্যক্রমগুলো এবং জনগণের যে প্রত্যাশা সেটা মিট করবেন। পুলিশ ব্যবস্থাটাকে রিফর্ম করা খুবই জরুরি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া, যেই ইলেকশনটা গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ হবে। বাংলাদেশের ইতিহাসে আমরা 91-এর ইলেকশনের কথা বলি, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমরা চাই যে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য এবং কম্পিটিটিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। ডক্টর ইউনূস সেটাকে যথাযথভাবে নেতৃত্ব দিবেন এবং সবার সেই আস্থাটা ধারণ করে রাখবে। A lot of support has also come from Jamaat, among other organizations who have come forward to make this change. What role do you see of Jamaat going forward once the election process will also be settled? And what kind of support are they really giving the masses today? আমাদের এই অভ্যুত্থানে ছাত্রদের সাথে যে এন্টি ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টিগুলো ছিল, বিএনপি, জামাত এন্ড সাম লেফটিস্ট পার্টি, তারা অংশগ্রহণ করেছে, এবং স্বাভাবিকভাবে এখন আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো বাদে বাকি সবাই রাজনৈতিক চর্চা করতে পারছে। সো সেই জায়গা থেকে জামাতও তাদের রাজনীতিটা করতেছে। জামাত এর আগেও বাংলাদেশের রাজনীতি করেছে, তাদের যে হিস্টোরিক্যাল রোল আছে ছিল 71 নিয়ে, সেটা নিয়ে আমরা কথা বলছি, সবাই বলছে, এবং তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার বা ভিশন পরিষ্কার করবে, সেই অনুযায়ী জনগণ আসলে সিদ্ধান্ত নিবে।
সো আমরা মনে করি যে বাংলাদেশ একটা নিউ জার্নিতে আছে। সো এখানে পলিটিক্যাল ডাইনামিক্স অনেক আগের মতো নাই, সেটা অনেক বেশি চেঞ্জ হয়েছে। তো আমরা আমাদের দল এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, আমরা মনে করেছি যে এক্সিস্টিং যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিএনপি, জামাত আর আদার্স, কেউই আসলে আমাদের যে জুলাই আপরাইজিং বা আমাদের ইয়ুথদের যে অ্যাসপাইরেশন সেইটাকে পুরোপুরি ধারণ করতে পারছে না। আমাদের মনে হয়েছে যে আমাদের নিজেদের অর্গানাইজড একটা নিজেদের পার্টি করা প্রয়োজন, সেই জায়গা থেকেই আমাদের নতুন দল করা। সো আমরা এখনই কারোর সাথে কোনো ধরনের কোয়ালিশন বা কে আমাদের এলাই আমরা এগুলো ভাবতেছি না, আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে আসলে সামনের দিকে এগোচ্ছি। When we talk of history of Bangladesh, a lot of talk is around the 1971 war. How do you see, what is your concern about how should youth actually look at their history? Is there a need to revisit and understand it in the right context? And what would be that context? And how do you see 2024 now, just as we saw 2 days ago, the Chinese drone show also, two landmarks in your history. What is the significance of both and what's the difference now? 1971 বাংলাদেশের ফাউন্ডেশন, বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্র তৈরি হয়েছে। এবং আমরা মনে করি যে 2024 সালের যে গণঅভ্যুত্থান, সেটা 1971-এরই একটা ধারাবাহিকতা, একটা কন্টিনিউশন। সেই সময় যে ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটির কথা বলা হয়েছিল, সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই গত 53 বছরে। এবং 2024-এর গণঅভ্যুত্থানে আসলে সেই অ্যাসপাইরেশনটাই আবার আমাদের এই জেনারেশনের মধ্যে তৈরি হয়েছে। তবে 1971 এবং সেটাকে আওয়ামী লীগ যেভাবে দলীয়ভাবে ব্যাখ্যা করেছে, সেই ইতিহাসকে কুক্ষিগত করেছে, সেটাকে আমাদের রিভিজিট অবশ্যই করতে হবে। এবং 71-এ বাংলাদেশের মানুষের যেই জনগণের যে যুদ্ধ হয়েছিল, সেই ইতিহাসকে নতুন আঙ্গিকে আমাদের তুলে ধরতে হবে। এবং আমরা মনে করি শুধু 1971 না, আমরা 47-এর কথাও বলি। 47-এ এই ভূখণ্ডের মানুষ লড়াই করেছে, পাকিস্তান মুভমেন্ট করেছে। তো এবং ইতিহাসের এই যে আন্দোলনগুলো আছে, আমরা মনে করি এগুলো সবই একই সূত্রে একটা ধারাবাহিকতা আছে, এবং 24 হচ্ছে তার সর্বশেষ সংস্করণ। When you're talking of Hasina's regime and the fascist regime, as you are explaining, how do you see the role of India? Because in some manner, India and support to Hasina is something that a lot of sentiment in Bangladesh is there to put them together. Do you think a time can come when both can be separated? And now that you have a political party in place, how would you see your approach towards bilateral relations with India? এটা তো এখন খুবই স্পষ্ট, বা আগেও স্পষ্ট ছিল, যে ভারত আন্তর্জাতিকভাবে বা আঞ্চলিকভাবে যে হাসিনা সরকারকে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে গেছে। নিঃশর্ত না, তার বিনিময়ে সে অনেক ধরনের চুক্তি করেছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। এবং ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের কমিটমেন্টটা ব্যক্ত করা উচিত। ভারত কেবল একটা দলের সাথে সম্পর্ক রেখেছে, আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে, বাংলাদেশের জনগণের সাথে, রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক তৈরি করে নাই। আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রের তো রাষ্ট্রের এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক, এবং সেটা অবশ্যই সাম্য এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে হবে। এবং বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, সেটা আমরা কিভাবে একটা মিউচুয়াল ইন্টারেস্টের জায়গা থেকে আমরা সমাধান করতে পারি, সেই প্রত্যাশা থাকবে। এবং দক্ষিণ এশিয়াতে অবশ্যই আমরা চাই যে একটা ব্যালেন্স ডেমোক্রেটিক একটা সিচুয়েশন থাকবে। ভারতের একটা আধিপত্যবাদ আমরা দেখতে পাই বিভিন্ন সময়, বাংলাদেশ এটার বড় ভিকটিম। সেই জায়গা থেকে ভারতের ফরেন পলিসিকে আসলে সরে আসা উচিত। বাংলাদেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, সেটাকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত। এবং এই 5ই আগস্টের পরেও আমরা দেখেছি ইন্ডিয়ান মিডিয়া থেকে কন্টিনিউয়াস প্রোপাগান্ডা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, আপরাইজিং এর বিরুদ্ধে। এবং ভারত সরকার এখনো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় দিয়েছে। ফলে এইটা আসলে বাংলাদেশের জনগণ এটা ভালোভাবে দেখছে না। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে হলে আসলে ভারতকে, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে। And during Hasina's regime, there was this concern of poor quality of prosecution, a lot of procedures not being followed. Now, are you satisfied with the role of the law enforcement agencies? And can you say that
we will not see another round of political vendetta taking place? আইসিটি তার অনেকগুলো আইন সংস্কার করেছে যাতে সেটার সমালোচনাগুলো অ্যাড্রেস করা যায়, যদি আইসিটি খুবই স্লো প্রসেসে আগাচ্ছে। আমরা ভিকটিম ফ্যামিলিগুলো স্যাটিসফাইড না, পুলিশের বিরুদ্ধে পুলিশই তদন্ত করছে, তদন্তগুলো ঠিক মতো আসছে না। তবে আমরা প্রত্যাশা করি যে যদি যেটা রিফর্ম প্রপোজালগুলো আসতেছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি করা সম্ভব হয়, পুলিশ রিফর্ম করা সম্ভব হলে, তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। And when voters in Bangladesh will again cast their vote, where do you think voters so far in all these years who voted for Awami League, where would they cast their vote? What is their alternative, and do you think they will exercise that alternative also? আমরা তো মনে করি আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত ইলেকশনে আসতে পারবে না, রাজনৈতিক কার্যক্রম করার তার সুযোগ নাই। সরকারের সেই জায়গা থেকে ব্যবস্থা নেওয়া উচিত। আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের বোঝা উচিত আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। ফলে তাদেরকে এখন তাদের অবশ্যই তাদের পলিটিক্যাল পজিশন চুজ করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। এবং আমরা আওয়ামী লীগের বিচার হলে দেন রিকনসিলিয়েশন বা যারা অপরাধের সাথে জড়িত নয় তাদের বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। সো আমরা মনে করি যে 5ই আগস্ট আসলে জনগণ তো একটা রায় দিয়েছে এবং সেখানে বাংলাদেশের সব সেক্টরের মানুষের একটা অংশগ্রহণ ছিল এবং সামনের ইলেকশনকেও বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করার মতো যথেষ্ট পরিমাণ রাজনৈতিক দল আসলে আছে এবং মানুষ আসলে সেই দলগুলো থেকে চুজ করতে সক্ষম হবে। And within the students, are there any different strands of, initially there was a lot of unity. Do you see some cracks happening in student unity, or everybody is also exploring their political future going forward? It is but natural for each one to evolve in a different way. এখন তো 5ই আগস্টের পরে বিএনপি বা জামাত বা তাদের সমর্থিত স্টুডেন্ট তারা তো যার যার ব্যানারে চলে গিয়েছে। ফলে স্টুডেন্টরা এখন নিজেদের আমরা নিজেরা একটা পলিটিক্যাল পার্টি হয়েছে, স্বাভাবিক পলিটিক্যাল পার্টিতে সবাই নাও আসতে পারে। সো এখন সবাই যার যার এক্সপ্লোর করতেছে। সো সেই আগের ইউনিটিটা নাই। তবে আমরা মনে করি যে আসলে যে কোনো দেশের সংকটে স্টুডেন্টরা ইউনাইটেড হবে, সেই জায়গাটা আছে এবং ছাত্রদের সেই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটার জন্য তারা বদ্ধপরিকর এবং যে কোনো সংকটকালে তারা রাস্তায় নামতে প্রস্তুত আছে। You spoke of the role of social media propaganda, all kinds of misinformation campaigns. As a young leader who knows the pitfalls of social media, don't you think senior leaders, elected governments should not react to that propaganda because they also understand it is certain vested interests also at play on both sides? What would be your advice to elected governments on both sides when you do realize that there is misinformation campaign happening on both sides? মিসইনফরমেশন ক্যাম্পেইন সেটা তো অনেক প্রবলেম করে, কিন্তু বাংলাদেশে যেহেতু ইলিটারেসি রেট হাই, বাংলাদেশের প্রচুর রুরাল পিপল এবং যারা নতুন সোশ্যাল মিডিয়া এক্সারসাইজ করতেছে, তো তারা তো সেটা যে কোনো রিউমার বা প্রোপাগান্ডা সেটা তো তারা বিলিভ করতেছে, বিলিভ করে হয়তো অনেক অ্যাকশনও নিতেছে। সো এটার ফলে যে কোনো ধরনের এই যে মব ট্রায়ালের মতো ঘটনা বা হচ্ছে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনার পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে এটা অবশ্যই মানে এক ধরনের এটার ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষত মিডিয়াগুলোর ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং এর বিষয়টা বৃদ্ধি করা উচিত, গভর্নমেন্টের এটা উদ্যোগ নেওয়া উচিত। কারণ সোশ্যাল মিডিয়ার যে রিউমার সেটা সোশ্যাল মিডিয়ার যেমন পজিটিভ দিক আছে, এটা আমাদের বিভিন্ন আন্দোলনে হেল্প করে, আমাদের কমিউনিকেশন করতে হেল্প করে। আবার একই সাথে এই রিউমার সেটাও যদি দ্রুত সময় ছড়িয়ে যায় এবং বাংলাদেশ যেহেতু এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, এখন বিভিন্ন যে কোনো ইস্যু অনেক সেন্সিটিভ হয়ে যেতে পারে। তো সেই জায়গায় আমরা মনে করি যে এটা মানুষের এটা লিটারেসি বাড়াইতে হবে, সোশ্যাল মিডিয়া লিটারেসি ক্যাম্পেইন করতে হবে আর সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করতে হবে, কারণ সামনের দিনগুলোতে সোশ্যাল মিডিয়া আসলে একটা বড় টুল পলিটিক্সের জন্য। And how much of social media role came in during the uprising? Do you think it played a huge role in mobilizing people also, which wouldn't have happened otherwise? পুরো আমরা যখন আন্দোলন শুরু করি, আমরা সারা দেশের কমিউনিকেশন নেটওয়ার্কটা ছিল সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বেসড। অ্যান্ড ফেসবুক
এই ফেসবুকে এই আন্দোলনটা ছড়াই যেতেছিল দেখে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। দেন আবার যখন ফেসবুক চালু করা হয়, মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়েছে মূলত সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো, এবং আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ পেপার, তারা তো কন্ট্রোল ছিল এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিছুই দেখানো সম্ভব নয়, বরং এগেইনস্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা তারা তৈরি করতেছিল। তো সেই জায়গায় সোশ্যাল মিডিয়া খুবই ভাইটাল রোল প্লে করছে এই আন্দোলনে। And we also see neighbors of Bangladesh, also Pakistan, China, coming in with different kind of support. A lot of delegations have gone on both sides and discussions. Have you had any conversations with any of these countries, since you're a rising political party also? And how do you see Bangladesh's relationships with China and Pakistan today? And what is the roadmap in the future that you think should be chalked out? বাংলাদেশের একটা ভারসাম্যপূর্ণ, একটা কৌশলগত একটা সম্পর্ক বিভিন্ন দেশের সাথেই তার রাখতে হয় এবং রাখতে হবে। বাংলাদেশ এইভাবেই এখনো এই সরকারের সময়টা, এবং আমরা যদি মনে করি যে মানুষের ন্যাশনাল ইন্টারেস্টের বেসিসে যে কোনো দেশের সাথে সে সম্পর্ক করতে পারে। পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, সেটা অনেক বেশি নর্মালাইজ হয়েছে এই সময়টাতে। আর চায়নার সাথে বাংলাদেশের আগেরই ট্রেড রিলেশন ছিল, বিজনেস রিলেশন ছিল, সেটা কন্টিনিউ আছে। সো আর ডেভেলপ পার্টনার যারা আছে বাংলাদেশের, যারা, তাদের সাথেও সেই সম্পর্ক, আগের সম্পর্কগুলো আছে। সো এখন ইন্ডিয়ার সাথেই বাংলাদেশের সম্পর্ক, সেটা ঠিক হওয়ার আসলে প্রয়োজন দুই দেশের ভালোর জন্য। The party has been born, you have lots of youngsters with you, and their futures also depend on the future of the party. What is your vision for your party going forward, and where do you see yourself and your colleagues 10 years from now, maybe? আমাদের লক্ষ্য তো বাংলাদেশের তরুণদেরকে ক্ষমতায়িত করা, রাজনৈতিকভাবে নেতৃত্বে নিয়ে আসা। আমরা মনে করি যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ তাদের নেতৃত্বে সামনে আসবে, এবং আগামী পার্লামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা সংসদে প্রবেশ করবে, এবং আমরা বাংলাদেশে একটা প্রো বাংলাদেশি, প্রো ডেমোক্রেটিক একটা পলিটিক্স করতে চাই, এবং যেখানে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ, তাদের অধিকার নিশ্চিত হবে, এবং বাংলাদেশের যেই ডিগনিটি, সেই ডিগনিটি পুরো বিশ্বের বুকেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো।